সরকারের কাছে গেলে আমরা নিঃস্ব হয়ে যাব। চিন্তা করো না, ওগুলো আমি সরানোর ব্যবস্থা করছি। কোথায়? শিব মন্দিরের গুহাতে। শুধু আজকের রাতটা হওয়া বাকি, সব স্বর্ণ বিদেশি বিক্রি হয়ে যাবে। হেসে দিল জেহের। কোটি কোটি টাকার স্বর্ণ সেখানে, যেগুলো তারা উদ্ধার করেছে মাসখানেক আগে। তারা বললে ভুল হবে, এগুলো উদ্ধার করেছিল জুলফিকার সওদাগর, যা অসুস্থতার সুযোগ নিয়ে নিজের নামে চালাচ্ছে জেহের। আর তাতে লিপ্ত হয়েছে সওদাগর মহলের সকল পুরুষ মানুষেরা। সবার কথার মাঝেই সেখানে কলিং বেলের শব্দ আসে। রোহিণীর কল আসাতে রিসিভ করে। ওপাশের কথাগুলো শুনে শুধু বলে ওকে। কল কেটে দরজা খুলে দেখল তার জিনিসপত্র। ওগুলো নিয়ে একটা কাগজে সই করে ভেতরে ঢুকে রোহিণী। রুবাইদা প্রশ্ন করে, এগুলো কি? এগুলো হলো ইলেকট্রনিক যন্ত্রপাতি। ব্রেইনের পরীক্ষা করা হবে। তোমার ছেলে তো আর হাসপাতালে যাবে না, তাই আমি এখানেই সব ব্যবস্থা করেছি। এটাতে পরীক্ষা করে কি হবে? আমরা তো ওর পরীক্ষা করিয়েছি, ডাক্তার তো বলেছিল যে ও কখনো সুস্থ হতে পারবে না। কথাগুলো বলে জেহের রোহিণী জিনিসগুলো মর্জিনাকে দিয়ে বলে, আমার ঘরে এগুলো রাখো। মর্জিনা ওগুলো নিয়ে যেতেই রোহিণী বলে, হ্যাঁ, ডাক্তার বলেছে মানলাম, কিন্তু আমার নজরে অন্য কিছু প্রকাশ পেয়েছে। জেহের ভাই, আমিও একজন মানসিক ডাক্তার। আমার কাছে মনে হয় নতুন করে আমার রোগীকে একটু টেস্ট করিয়ে দেখি। রিপোর্ট অনুযায়ী আমি পরবর্তী পদক্ষেপ নিব। রুবাইদা আতকে উঠে প্রশ্ন ছুড়ে দেয়, পরবর্তী পদক্ষেপ? রুবাইদার মুখের চিন্তার ছাপ দেখে রোহিণী বুঝল রুবাইদা প্রচুর ভয় পেয়েছে। রুবাইদাকে সামলাতে বলে, খালামণি, তুমি ভয় পেও না। আমি বলতে চেয়েছি জুলফিকার ভাইকে আগে টেস্ট করে দেখতে হবে তার ব্রেইনের চাপ কতটা ক্ষতিকর, নাকি তার সুস্থ হওয়ার উপায় আছে। এক এক রোগীর মানসিক অবস্থা এক এক রকম থাকে। টেস্ট না করিয়ে আমি বুঝতে পারবো না। আপাতত যতটুকু বুঝেছি, তাকে মানসিক কিছু সাপোর্ট দিতে হবে। এখন আর বাইরেও ট্রিটমেন্ট লাগবে কিনা এটা বুঝতে হলে আমাকে কিছু টেস্ট তো করতেই হবে। আফটার অল আমি একজন ডাক্তার, ম্যাজিশিয়ান না। হাঁপ ছেড়ে বাঁচল রুবাইদা। ছেলের কিছু একটা হলেই তার কলিজা কেঁপে ওঠে। বুকে হাত রেখে নিঃশ্বাস নিয়ে পাশে তাকালেন। দেখলেন জুনায়েদ সওদাগর তার দিকেই তাকিয়ে আছেন। তার মুখেও হাসি। ছেলে আছে বলেই প্রিয় বউ তার কাছে আছে, না হলে হয়তো ছলে বলে কৌশলে সে চলেই যেত। অবশ্য সে যা করেছে তাতে তার যাওয়ারই কথা। রোহিণী ঘরে এসে দেখে ফালাক বই নিয়ে বসে আছে। ফালাকের পড়ার টেবিলের সাথেই খাট, সেখানে বসে বলে, এখন বই পড়ছো? বইতে দু হাত রেখে ফালাক চাইল রোহিণীর দিকে, বলে, রাতে তো পড়তে পারলাম না, তাই এখন একটু পড়ে নিলাম। অবশ্য 2টা বই পড়ার ইচ্ছা ছিল, পড়া শেষ। এখন শুধু দেখছি কিছু বুঝেছি কিনা। ও, কিছু বলবে তুমি? হ্যাঁ। কি? আমার একটা হেল্প লাগবে। ফালাক দেখছে রোহিণীর চোখ মুখ। হেল্প, তাও আবার তার কাছে। ফালাক কিভাবে রোহিণীকে হেল্প করতে পারবে এটাই ভাবছে। ভাবতে ভাবতে মনে পড়ল সে তো ওই পাগলকে সুস্থ করতে এই বাড়িতে এসেছে। তার মানে পাগলের কোনো কাজে হেল্প করতে হবে। ফালাক চোখ বড় বড় করে চাইল রোহিণীর মুখের দিকে। এতক্ষণ ধরে রোহিণীও তাকিয়েছিল ফালাকের দিকে। ফালাক চোখ বড় বড় করতেই রোহিণী মেকি হাসি দিল। ফালাক বইটা খট করে বন্ধ করে বলে, আমি পারবো না, ওই পাগলের কোনো বিষয়ে আমি হেল্প করবো না। মন খারাপ করে রোহিণী বলে, কেন? তুমি দেখো না উনি কিভাবে বউ বউ করে, তার থেকেও বড় কথা বাসর বাসর করে। কই, আমি তো দেখিনি ভাইকে বাসর বাসর করতে। আমি তো উল্টো দেখেছি ভাইকে এখন চুপ করে তোমার বাধ্য বর হয়ে থাকতে। তাই তো আমি বলেছিলাম যে একটু হেল্প করে দাও। কেমন হেল্প লাগবে? বেশি কিছু না, জুলফিকার ভাইকে গেস্ট রুমে নিয়ে যে একটু সামলে রাখবে। কিছুটা অবাক হলো ফালাক। এতে তার কি উপকার? আসলে লিমন যাওয়ার আগেই ফালাক খাবার শেষ করে ঘরে চলে আসে। পারিবারিক ব্যাপারগুলো ঝামেলা লাগে তার কাছে। এক একজনের এক এক বিষয় জানতে ইচ্ছুক নয় সে। যতটুকু পারে এড়িয়ে চলে। এজন্য সে কিছুই জানে না। রোহিণী আবারও বলে ওঠে, আমি কিছু যন্ত্রপাতি এনেছি জুলফিকার ভাইয়ের ব্রেন টেস্ট করার জন্য। একটা পারফেক্ট রিপোর্ট আমার লাগবে। আমি এটা শিওর জুলফিকার ভাই সজ্ঞানে কিছুতেই টেস্ট করাতে দিবে না। এছাড়া
ভাইয়ের শরীর থেকে রক্ত নিতে হবে। মেশিন দিয়ে যখন তাকে পরীক্ষা করা হবে তখনই তার মাথা ব্যথা শুরু হবে। অনেক শব্দে যে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, তাই এইসব রোগীকে অজ্ঞান করে নিতে হয়। যেটা তোমাকে ভুলিয়ে ভালিয়ে রাখতে হবে। আমি ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে আমার কাজ শুরু করে দিব। গেস্ট রুমে ব্যবস্থা করেছি, কারণ জুলফিকার ভাইয়ের ঘরে এসব সেট করলে সে অনেক প্রশ্ন করবে। এমনও কোনো প্রশ্ন করতে পারে যেগুলোর উত্তর আমরা দিতে পারলাম না, তাতে করে জুলফিকার ভাই দেখা গেল ঝামেলা করবে। জ্ঞান ফেরার আগেই আমাদের আবার মেশিনগুলো জায়গা মতো রাখতে হবে, তাই আমি গেস্ট রুমে ব্যবস্থা করেছি। উনি এতে সুস্থ হবে আপু? সুস্থ হবে কিনা অথবা কতটুকু রিকভার করার চান্স আছে এইটাই জানতে চাই আমি। আমরা তো ডক্টর, আমাদের হাতে যা থাকে আমরা তাই দিয়ে চেষ্টা করে যাই, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। তুমি কি করবে আমাকে সাহায্য? ফালাক কিছুক্ষণ ভাবলো, মনে পড়ে গেল তার এই দুপুরের কথাগুলো। রুবাইদা বলেছিল জুলফিকার সুস্থ হলে কখনোই ফালাককে নিজের করবে না, ও শুধু মধুজাকে চায়। এখন যদি সত্যি জুলফিকার সুস্থ হয় আর তাকে ভুলে যায় তাহলে তার কি হবে? আবার ভাবলো জুলফিকার তাকে ভুললেও বা ক্ষতি কি, সে এত কেন ভাবছে? ফালাক এখন দোটানায় আছে। ফালাক নিজেও বুঝতে পারছে না সে কি চায়। সে কি পাগলটাকে ভালোবেসেছে, নাকি তাকে ভালোবাসা দেখায় বলেই এত ভাবনা মাথায় ঘোরে। রোহিণী কোনো উত্তর না পেয়ে হাত ধরে নাড়া দেয় ফালাকের। হুঁশ ফিরলে ফালাক বলে, হ্যাঁ হ্যাঁ, করবো সাহায্য। খুশি হয় রোহিণী, বলে, আধা ঘন্টার মতো লাগবে ঘরে সব কিছু সেট করতে। তুমি জুলফিকার ভাইকে নিয়ে আসো। ফালাক মাথা নাড়িয়ে ঘর থেকে বের হতে নেয়। কিছু একটা ভেবে পেছনে ফিরে রোহিণীর উদ্দেশ্যে বলে, আচ্ছা আপু, উনি সুস্থ হলে কি পাগল জীবনের সবকিছু ভুলে যাবেন? ফালাকের চোখে মুখে হারানোর ভয়, যেটা চোখ এড়ায়নি রোহিণীর। আসলে সে নিজেও জানে না জুলফিকার সুস্থ হবে কি না, আর সুস্থ হলে এই সমস্ত কিছু মনে রাখবে কি না। আলতো হাসল রোহিণী, যেটাতে কোনো উত্তর মিলল না, কিন্তু আশাহত হওয়ার আভাস ঠিকই পাওয়া যায়। ফালাক অনুভব করে তার চোখ জ্বলে উঠেছে। সেও কিছুটা মিথ্যে হাসি ফুটিয়ে বের হয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় চোখটা মুছতে থাকে। কানে ভাসছে হারমোনিকার শব্দ, যেটা জুলফিকার বাজাচ্ছে। ফালাক জুলফিকারের ঘরের কাছে এসে কিছুক্ষণ দেখছে জুলফিকারকে। দরজায় দাঁড়িয়ে দেখতে থাকে জুলফিকারের হারমোনিকা বাজানো। মোহিত দৃষ্টি ফালাকের। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে এই মোহিত নয়নের নারীকে দেখছে জেহের। রাগ ঈর্ষা জন্মালো যেন জেহেরের মনে। মনে মনে ভাবছে, কি আছে পাগলের মাঝে যেটা আমার মাঝে নেই? ওর আমি দুজনেই তো এই শতকের মহলের প্রধান অধিকারী, বরং এখন জুলফিকার পাগল আর আমি সবকিছু সামলাই। জেহেরকে এভাবে ফালাকের দিকে চাইতে দেখেছে নিচ থেকে আরও এক জোড়া চোখ। সে আর কেউ নয়, রুবাইদা। ওদেরকে দেখে নিয়ে তিনি ঘরে চলে আসলেন। জুনায়েদ সওদাগর এখন পাঞ্জাবি খুলে লুঙ্গি আর গেঞ্জি পরে আছেন। বিছানায় গা এলিয়ে শুয়ে আছেন। রুবাইদাকে চিন্তিত দেখে বলেন, চিন্তা করো না, আমাদের ছেলে সুস্থ হয়ে যাবে। আমি এটাকে আমার ভাগ্য ভেবে নিয়েছি। আমার ছেলেটা যদি পাগল থাকে তাতেও আমার সমস্যা নেই, হাজার হোক ছেলে তো আমার। আমি আমার গর্বকে অবজ্ঞা করব না। আমার শুধু একটাই চাওয়া, আমার ছেলেটা যেমনই থাকুক যেন সে ভালো থাকে। কিন্তু এখন আমি অন্য কিছু নিয়ে ভাবছি। কি? আমি চেয়েছিলাম 2টা বছর অনার্সের পরে তারপর ফালাকের বিয়ে দিব। আশ্রমের বাইরের জগতের সাথে মেয়েটাকে পরিচিত করাতে চেয়েছিলাম, কিন্তু এখন ভাবছি তাতে হয়তো দেরি হয়ে যাবে। সমস্যা কোথায়? দেরি করে বিয়ে দিলে জেহের ওকে ভালোভাবেই চেনে যাবে। ফালাক নিজেও জেহেরকে জানতে পারবে। মাথা দুদিকে নাড়িয়ে রুবাইদা বলেন, বিষয়টা এতটাও সহজ না। জেহেরের দৃষ্টি গভীরভাবে ফালাককে ছুঁয়ে দিয়েছে। ভালোবাসে কঠিনভাবে সে ফালাককে। এই বাড়িতে থেকে এই ভালোবাসার দুদিকে থাকা মানে নিহিতে বিপরীত হওয়া। হাজার হোক জেহের একজন পুরুষ মানুষ। এদিকে ফালাক। কিছু না বলে থেমে গেল রুবাইদা। সন্দিহান হয়ে জুনায়েদ সওদাগর বলেন, ফালাক কি? আমার মনে হয় ও জুলফিকারকে ভালোবেসে ফেলেছে। তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? এক বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কি সৃষ্টি হবে বোঝো তুমি? তাই তো আমি চাই দ্রুত চিকিৎসা হোক জুলফিকারের।
ফালাকের সাথে জেহেরের বিয়েটাও আমি দ্রুতই দিতে চাই। দরকার হয় ওদের বিয়ে দিয়ে আমি জুলফিকারের থেকে দূরে রাখবো। অন্তত আমাদের অসুস্থ ছেলের সাথে ওর জীবন জড়াতে পারি না। আর সুস্থ হলে সে নিজে মেনে নিবে না ফালাককে। জুনায়েদ সওদাগর সম্মতি দিয়ে বলেন, তাহলে জমিদার বাড়ির এই ঝামেলা শেষ করে এসেই ওদের বিয়ের ব্যবস্থা করব। তারপর না হয় জেহের আর ফালাক শহরের দিকে বাসা নিয়ে থাকবে। এদের দুজনের কথা কান পেতে শুনল ফরিদা। যা শুনেই রেগে গেল সে। বিড়বিড় করে বলতে থাকে, আমার ছেলে ওই অনাথ মেয়েকে বিয়ে করে ভাড়া বাসায় থাকবে আর এখানে রাজ করবে জুলফিকার? এটা তো কিছুতেই হতে দেব না। দরকার হয় ওই পাগলের বাস্তব বউ বানিয়ে রাখবো ফালাককে, কিন্তু আমার ছেলেকে তার অধিকার থেকে এক চুলো সরতে দিব না। বলেই চলে যান সেখান থেকে। জুনায়েদ সওদাগর বা রুবাইদা কেউই দেখেনি তাকে। কিছুক্ষণ থেমে রুবাইদা বলে, ভালোই হবে এতে। শহরে ওদেরকে একটা বাড়ি করে দিলে দুজনে সুখে দুঃখে শান্তির জীবন পাবে। আর শোরুম না হয় জেহের দেখলো। এটাই ভালো হবে আমাদের সন্তানদের জন্য। তাদের সুখের কথা তো আমাদের বাবা মায়ের ভাবতে হবে। জুলফিকার চোখ বন্ধ করে হারমোনিকা বাজাতে থাকে, তাই দেখতে পেল না ফালাককে। কিছুক্ষণ পর দম নেয়ার জন্য চোখ মেলে তাকাতেই আয়নায় দেখল ফালাককে। হেসে দিল সে প্রতিবিম্বের দিকে চেয়ে। ফালাক তাকিয়ে আছে জুলফিকারের প্রতিবিম্বের দিকে। সেই সুরমা লাগানো চোখ জোড়া দেখেই যেন ওখানে ফালাক এই পাগলের পাগলি হতে প্রস্তুত। জুলফিকার পেছনে ঘুরিয়ে দাঁড়ালো। ধীর পায়ে ফালাকের কাছে এগিয়ে আসে, প্রশ্ন করে, কিছু বলবি বউ? ফালাক এখনো চেয়ে আছে, নজর যেন সরছেই না। জুলফিকার উত্তর না পেয়ে পাশে তাকালো। দেখতে পেল ঈর্ষান্বিত জেহেরকে। মুখে এবার বান্দরমার্কা হাসি ফুটিয়ে জুলফিকার বলে, বাসর করবি না বউ? এবার হুঁশ ফিরল ফালাকের। পাগলার লুচ্চামি শুরু। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো ফালাক। পাগল বলে কি তাকে বাসর নিয়েই বলতে হবে? অন্য কি কোনো কথা মাথায় নেই নাকি? পাগল হওয়ার আগে কি বউয়ের সাথে বাসর করা হয়নি যে এখন তাকে বাসর বাসর করতে হবে? ভাবছে ফালাক। পাশে দাঁড়িয়ে হাত মুঠ করে দাঁড়িয়ে আছে জেহের। ইচ্ছে করছে এখনই জুলফিকারকে খুন করতে, কিন্তু ফালাকের সামনে এমনটা করা সম্ভব না। জেহের ভেবেছিল ফালাক হয়তো কিছু একটা বলবে যাতে জুলফিকার একটা উচিত শিক্ষা পায়। এটা ভেবে মৃদু হাসল জেহের। জুলফিকার উত্তর না পেয়ে এবার জোরে ধাক্কা দেয় ফালাককে। ভূমিকম্পের মতো চারপাশটা অনুভব করলো ফালাক। এত জোরে ধাক্কা দেওয়ার কোনো মানে আছে? কি এমন খাদ্য গ্রহণ করে যে এত জোরে ধাক্কা দিল? নাকি তারই শরীর দুর্বল তাই এমনটা হয়? ফালাক মাথায় হাত দিয়ে চোখটা বন্ধ করে নিল। জুলফিকার বলে, কি হলো তোর? আয় ঘরে আয়। বলেই ফালাকের হাত ধরে ভেতরে নিয়ে আসলো। এক গ্লাস পানি ফালাকের হাতে দিয়ে বলে, নে পানি খা। ফালাক পানি নিয়ে মুখে দিল। জেহের দাঁড়িয়ে আছে জুলফিকারের ঘরের দরজার কাছে। উদ্দেশ্য জুলফিকার কিছু করলে তার অবস্থা খারাপ করে দেবে। কিন্তু জেহেরের উদ্দেশ্যে পানি ঢেলে জুলফিকার তার ঘরের পর্দা টেনে দিল। ফলস্বরূপ জেহের তার উদ্দেশ্যে পালনে ফেল। এটা নজর এড়ায়নি ফালাকের। মুখের শেষ পানিটুকু সাথে সাথে গ্লাসে পড়ে গেল মুখ থেকে। জুলফিকার তাকে নিয়ে জেলাস। এটা দেখে মনে মনে ফালাক বলে, পাগলের মনেও বউ নিয়ে ঈর্ষা জন্মায়। যুগে যুগে পাগলদের নতুন কি কি আপডেট জানা লাগবে আল্লাহ। গ্লাসটা পাশে রেখে ফালাক এবার জুলফিকারের সামনে এসে বলে, বাসর করতে গেলে কি করতে হয় জানেন? জুলফিকার লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলে, এগুলো তো মুখে বলতে নেই বউ। মুখটা বাঁকালো ফালাক। কি বোঝাতে চায় আর এই পাগল কি বোঝে? ফালাক চেঁচিয়ে বলে ওঠে, আমি বিয়ের কথা বলছি, আপনি অন্যদিকে কেন যাচ্ছেন? জুলফিকার কি হার মানবার পাত্র? কখনই না। সেও চেলিয়ে বলে, আমি কি করে জানবো বিয়ের উদ্দেশ্যে জিজ্ঞাসা করেছিস? বাসর মানেই তো বিয়ের পরের কাহিনী। তুই কেন জিজ্ঞাসা করবি বাসর করতে গেলে কি করতে হয় জানি কি না? তুই জিজ্ঞাসা করবি বাসরের আগে কি করতে হয়, তাহলে তো আমি বলবো যে বিয়ে করতে হয়। ফালাক কপালে হাত দিয়ে বলে, লুচ্চা পাগল। শুধু লুচ্চা না, এটা ডিজিটাল পাগল। এর সাথে আমাকে বুঝে শুনে কথা বলতে হবে। খবরদার আমাকে লুচ্চা বলবি না। 100 বার বলবো। পাগল একটা, খালি বাসর বাসর করে। বউয়ের সাথে বাসর করাকে কোন আইনে লুচ্চা বলা হয়? বিয়ে না করে অন্য মেয়ের সাথে বাসর করতে চাইলে তো তাকে লুচ্চাই বলে। বিয়ে না করলে তুই আমার বউ হলি কিভাবে? আমাদের বিয়ে হয়নি। হয়েছে। বললাম তো হয়নি, ওটা আমি ছিলাম না। তাইলে কে ছিল?
মধুজা। সাথে সাথে দোকানে হাত দিয়ে দাঁড়ালো জুলফিকার। মধুজার নামটি যেন কানে ভেসে আসছে বারবার। জুলফিকার জোরে এক চিৎকার দিয়ে ওঠে, নিচ থেকে সেই শব্দ শুনতে পেল সবাই। মুখ থেকে জোরে চিৎকারের সাথে জুলফিকার বলে ওঠে। রুবাইদা দৌড়ে আসতে নেয়, পেছন থেকে জুনায়েদ সওদাগর। পথ আটকে দাঁড়ালো রোহিণী, বলে, ফালাক আছে ওখানে, ও নিয়ে আসবে জুলফিকার ভাইকে। রুবাইদা কান্নারত কণ্ঠে বলে, আমার সন্তান। তোমার সন্তানের সুরক্ষার জন্য এই ব্যবস্থা খালামণি, একটু ধৈর্য ধরো। রুবাইদা চুপ করে দাঁড়িয়ে থাকলো, চোখের পানি মুছে দৌড় দিল ঘরে। কান্না করছে সে। জুনায়েদ সওদাগর চেয়ে দেখছেন, তার নিজেরই কষ্ট হচ্ছে। সন্তানের দুর্দিনে বাবা মা ঠিক থাকতে পারে না। ফালাক তাড়াতাড়ি করে আঁকড়ে ধরল জুলফিকারকে। দু হাতে জুলফিকারের মাথাটা ধরে বিছানায় বসিয়ে বলে, আমি আপনার বউ। এই ফালাক রাশমিনা আপনার বউ, অন্য কেউ না, ওকে? কোনো কাজ হচ্ছে না জুলফিকারের। ফালাক না পেরে যেতে নেয় নিচে, কিন্তু ফালাকের হাত শক্ত করে ধরে রাখে জুলফিকার। ফালাক হাত ছাড়াবার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে জুলফিকারের হাত চলে যায় ফালাকের গলায়। তখনই সেখানে উপস্থিত হয় জেহের। এসে জুলফিকারকে ফালাকের থেকে জোর করে ছাড়িয়ে দেয়। জুলফিকারের কাছে এসে মারতে থাকে জুলফিকারকে। জুলফিকার প্রতিবাদ করে না, শুধু ভীত মুখে তাকিয়ে থাকে জেহেরের দিকে। ফালাক দেখল জুলফিকার এখন মধুজার কথা ভুলে জেহেরকে ভয় পেতে শুরু করেছে। রোহিণী যে সময় দিয়েছে সেই সময় পার হতে চলল। তাড়াতাড়ি করে জুলফিকারকে নিয়ে যেতে হবে। জুলফিকার হাত দুটো এক করে চোখ পিট পিট করে আছে জেহেরের দিকে। জেহের তার শরীরে সর্বশক্তি দিয়ে ঘুষি দিচ্ছে জুলফিকারের গায়ে। সহ্য হলো না আর ফালাকের। দ্রুত এসে ধাক্কা দিচ্ছে জেহেরকে, কিন্তু ব্যর্থ হলো ফালাক। অবশেষে না পেরে এদিক ওদিক তাকালো ফালাক। দেয়ালে ঝুলছে একটি কালো মোটা চাবুক, যেটা দেখে ফালাক আর কিছু ভাবতে পারল না। দ্রুত হাতে নিয়ে আঘাত করল জেহেরের পিঠে। পিঠে ব্যথা অনুভব করতে জেহের উঠে দাঁড়ালো। ফালাকের হাতে চাবুক দেখে বুঝতে পারল এই কাজ ফালাক করেছে। অবাক হয়ে তাকিয়ে আছে জেহের ফালাকের দিকে। ফালাক জোরে হুঙ্কার দিয়ে বলে, ওনার গায়ে আর একটা আঘাত করলে আমি আপনাকে ছাড়বো না, চলে যান এই ঘর থেকে। জেহের পিঠে হাত দিয়ে বলে, আমি তো তোমাকে বাঁচাতে এসেছিলাম। একজন অসুস্থ ব্যক্তিকে বাঁচানোর থেকে আপনি আমাকে নিয়ে ভাবছেন? একটু আগেই তো শুনলেন রুহানি আপু কি বলেছিল, কোথায় ওনাকে নিয়ে নিচে যেতে হবে, আর আপনি কি না আপনার ভাইকেই আঘাত করতে ব্যস্ত। আপনি কি চান না উনি সুস্থ হোক? জেহের কিছু বলতে চেয়েও বলল না। এখন শুধু বলা মানেই ফালাকের নজরে নিজেকে খারাপ বানানো। এটা করলে সে হেরে যাবে, তাই বাধ্য হয়ে নিচু গলায় বলে, ওকে, আই এম সরি, আমি চলে যাচ্ছি। জেহের চলে যেতেই ফালাক চাবুক দেয়ালে রেখে দেয়। জুলফিকার খুক খুক করে কাশতে থাকে। ফালাক সেদিকে তাকে উঠিয়ে বলে, বিয়ে করবেন আমাকে? জুলফিকার তাকিয়ে আছে। ফালাক আবারও বলে, বিয়ে করবেন কি আমাকে? জুলফিকার ঠোঁট প্রসারিত করে বলে, হ্যাঁ। সত্যি বলছেন তো? কেন এই কথাটি ফালাক বলল নিজেও জানে না, শুধু জানে এখন জুলফিকারের থেকে একটা প্রতিশ্রুতি চাই সে। জুলফিকার বলে, সত্যি বিয়ে করব। কখনো ভুলে যাবেন না তো আমাকে? ফালাকের চোখে চোখ রেখে জুলফিকার বলে, বউকে কি ভোলা যায়? কথাটা শুনে আঘাত লাগলো ফালাকের মনে। জুলফিকার তো বিবাহিত, বউ মারা গেছে শুধু। তাহলে কি তাকেও ভুলতে পারছে না? নাকি সুস্থ হলে আবার মনে পড়বে তার কথা, ভুলে যাবে ফালাককে? চোখ থেকে ঝরে যাওয়া পানি মুছে ফালাক বলে, আমি আপনাকে যা বলবো আপনি তাই করবেন। এখন কি করতে হবে আমাকে? নিচে চলুন আমার সাথে। যাবেন তো? মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিল জুলফিকার। ফালাকা আলতো হেসে জুলফিকারের হাত ধরে নিচে নেমে আসে। চোখ তার জুলফিকারের দিকে। মনের মধ্যে হারানোর ভয়, মনে মনে আতঙ্ক, যদি জুলফিকার সুস্থ হয় আর তাকে ভুলে যায় তখন কি এই বউ শব্দ শুনবে? এরই মধ্যে জুলফিকার ফালাকের চোখে চোখ রেখে দাঁড়িয়ে পড়ল। ফালাক প্রশ্ন করল, কি হলো, দাঁড়ালেন কেন? নিচে নেমেছি তো বউ। ফালাক দেখলো সিঁড়িগুলো পার করেছে, এখন নিচে দাঁড়িয়ে আছে। ছোট্ট করে ফালাক বলে, ও। পাশে তাকিয়ে দেখে রোহিণী আর মর্জিনা দাঁড়িয়ে আছে। ফালাক জুলফিকারকে নিয়ে গেস্ট রুমের দিকে নিয়ে যায়। পিছু পিছু আসে রোহিণী আর মর্জিনা। গেস্ট রুমে এসে জুলফিকার চারপাশ দেখে বলে, এই বউ, এগুলো দিয়ে কি বাসর করে? ফালাক এতক্ষণ হারানোর বেদনায় থাকলেও এখন যেন বেকুব হয়ে গেছে। রোহিণী মুখ টিপে হাসতে থাকে, সাথে মর্জিনা। ফালাক দাঁত কটমট করে বলে,